শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর সকালে একজন অতিথি আছেন আমাদের সাথে, তার কাছে যাব, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো। আমরা সবাই ভালো থাকি সবসময়, যেটা বলি আজকেও তার ব্যতিক্রম নয়। এই সুন্দর থাকা নিয়ে বা সুন্দর সময় নিয়ে চলো দর্শককে জানাই কে আছেন আমাদের সাথে। চলো যাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর মনিরা ফেরদৌসী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। জি, অনেক ধন্যবাদ। চমৎকার এই সুন্দর সকালে আপনার সেই চমৎকার শৈশব সম্পর্কে শুনতে শুনতে শুরু করব আমাদের আজকের আয়োজন। কেমন ছিল শৈশব? অনেক দিন আগের কথা। একদম। আসলে শৈশব শুরু হয়েছে আমার, যেটা আমার মনে আছে, একদম ছোটবেলায় আমরা ছিলাম। আব্বা তো সরকারি অফিসার ছিলেন, তো ওই জন্য আব্বার চাকরির সূত্রে আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতাম। তো যখন থেকে আমার মনে পড়ে যে আমরা পাঁচবিবিতে ছিলাম, আব্বা ওখানে ছিলেন, তখন আসলে 1971 সালের কথাটাই মনে পড়ে। তখন মুক্তিযুদ্ধের সময় আব্বা ওখানে পাঁচবিবিতে সার্কেল অফিসার হিসেবে ছিলেন। তো ওই সময়টাতে যুদ্ধের একটা আমেজ চলে আসছিল, এবং ওই সময় আব্বা ওইখানে সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। তো অনেকগুলো কাজ করেছেন আব্বা ওখানে, যার জন্য ওখান থেকে আব্বা পাক সেনাদের ইয়েতে পড়েন, রোশনালে পড়েন, এবং তার চাকরিচ্যুত হয়। ওখান থেকে উনি যে কাজগুলো করেছেন, ওই কাজগুলোর সাথে সাথে উনি অনেক নেতাদেরকে, পাঁচবিবি কিন্তু একদম বর্ডারের সাথে, তো ওইখান থেকে উনি কিন্তু অনেক নেতাদেরকে পার করে দিয়েছেন, এবং আলটিমেটলি ওনাকে চলেও যেতে হয়েছে ইন্ডিয়াতে। এবং ওই সময়টা যেটা আমার মনে পড়ে, যে ওইটাই কিন্তু আমার প্রথম স্মৃতি যেটা মনে আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে তখন আব্বা রেখে যান জয়পুরহাটে আমাদের এক রিলেটিভের বাসায়। আমরা তখন খুবই ছোট ছোট, আমরা 3 ভাই বোন, একদম ছোট্ট একটা ভাই আমাদের কেবল হয়েছে এরকম। তো ওই সময় আব্বার যেহেতু সমস্যা ছিল, পাক বাহিনী আব্বাকে খুঁজছিলেন, ওই সময় আমাদেরকে কেউ আসলে জায়গা দিতে চাচ্ছিলেন না। আমরা মাসখানেক থাকার পরে ওনারা দেখছেন যখন যে খোঁজ করছে, তখন আমাদেরকে আসলে বলেন যে চলে যেতে। তো ওই সময় আমরা কোথায় যাব, তো এক জায়গায় ঠিক করে, সেটা স্কুল ঘরের মতো। আমার এইটুকু একটা আবছা স্মৃতি আছে, যে ওখানে মানে আরেকটা পরিবারও আসার কথা ছিল, কিন্তু পরে কেউ আসে না। ওই যে একটা থমথমে পরিবেশ, একটা স্কুল ঘর, চিন্তা করেন আমরা ওই রুমে আছি, একটা জাস্ট একটা কুকুর ছিল আমাদের সাথে, ও মনে হয় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো, আর আমরা 3 ভাই বোন, একটা আমাদের সাথে হেল্পিং হ্যান্ড আর আম্মা। এই তো ওই 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 স্মৃতিটা আমাকে আসলে খুব, তারা এখন আমার মনে হয় যে আমি এত বড় হয়ে গেছি, মানে বৃদ্ধ বয়সে এসে আমার ওই স্মৃতিটা কিন্তু আমি একদম স্পষ্ট দেখতে পারি। তো যাই হোক, ওখান থেকে পরে আব্বা আমাদেরকে নিয়ে যান ইন্ডিয়াতে। এই তো তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে যখন আমরা ফিরে আসি, তারপরের স্মৃতিগুলো আসলে সুন্দর স্মৃতি। আচ্ছা, আমরা সেই সুন্দর স্মৃতিগুলো শুনতে চাই। বাবার চাকরির সুবাদে আসলে বিভিন্ন জেলাতে আপনার ঘোরা হয়েছে। আমরা যতদূর জেনেছি স্কুল জীবনের শুরুটা হয়েছে বগুড়াতে। স্কুল, ওই যে পাঁচবিবি যেটা বললাম, সেটা বগুড়ারই একটা থানা ছিল, সেখান থেকে আমার শুরু। তো ওখানে আমরা পড়াশোনা করতাম। তারপরে তো আমরা চলে আসলাম, এবং তখন থেকে আবার আব্বা বিভিন্ন জায়গায় যেতেন, কিন্তু আমাদেরকে রেখে যেতেন না। আম্মাও স্কুলে সার্ভিস করতেন। তো তখন আমরা রাজশাহীতে ছিলাম, এবং আমার বেড়ে ওঠা রাজশাহীতে। মাঝে মাঝে আমরা ওই ছুটি পেলে আমাদের গ্রামের বাড়িতে যেতাম। আমাদের গ্রামের বাড়ি পাবনায়, সুজানগর থানায়। তো ওইখানে আব্বারে ছুটি পেলে আমাদেরকে নিয়ে যেতেন। ওইটা খুবই আনন্দের স্মৃতি। ওই সময় যখন যেতাম গ্রামে, তো ইউজুয়ালি আমরা যেতাম শীতের সময়, যেটা বলছিলেন আপনি একটু আগে, শীতের সকাল। তো শীতের সময় যখন যেতাম, এই একটা জিনিস আমাকে কিন্তু একটু আবেগতাড়িত করে, এবং ভাবায় এটা যে এখনকার মায়েরা কিন্তু বাচ্চাদেরকে ধরে রাখেন, এখানে যেও না, ওখানে যেও না, এটা ধরো না। কিন্তু আমার আম্মা করতেন কি, ওখানে যাওয়ার পরে স্বাধীনতা দিয়ে দিতেন। তো আমি ওখানকার যে আমার ছোট ছোট কাজিন যারা ছিল, তাদের সাথে দৌড়াদৌড়ি করতাম, মাঠে যেতাম। এবং আপনারা জানেন যে ফসলের মাঠ যেগুলো, সেই মাঠে আমি দৌড়ে বেড়াতাম, দেখতাম, এবং গাছে উঠতাম, ওদের সাথে সাথে গাছে অনেক কিছুই শিখেছিলাম। তো এটা আমার খুব ভালো লাগতো, এবং নিষেধ করতেন না। ওখানে দেখেন যে অনেকে কিন্তু ওই যে মাটির ঘর, তো মাটির উঠোন যেটা, সেটা কিন্তু লেপ্ত হচ্ছে যে যেটা বলে যে গরুর যেটা দিয়ে, সেটা দিয়ে লেপালেপি হতো। তারপরে অনেক ঘুঁটো বানাতো, এটা দেখেছেন কিনা আপনারা জানেন না। আমি কিন্তু ওগুলো দেখতাম এবং বলতাম শখ করে যে আমিও বানাই ওদের সাথে সাথে। তো এটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে হচ্ছে রঙিন শৈশব, এবং আপনার ক্ষেত্রে তো
বলতে হবে আরও অনেক বেশি রঙিন। আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশ ইন্ডিয়া মিলেই আসলে আপনার একরকম বড় হওয়া, এরপর রাজশাহী এবং পাবনায় আপনার গ্রামের বাড়ি যেটা। আমরা এভাবেই শুনতে থাকবো। তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে দর্শকদেরকে জানাবো, তারপর আসবো। মাসুক, তুমি নিশ্চয়ই জানাবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এক দীর্ঘ কর্মজীবন সম্পন্ন করা শিক্ষক, চিকিৎসক ও গবেষক। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে তিনি ৮ম বিসিএস এর মাধ্যমে সরকারি সেবায় যোগদান করেন। ৩ দশকের বেশি সময় ধরে তিনি রাজশাহী এবং ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি অর্জনের পর মাতৃস্বাস্থ্য এবং নারী স্বাস্থ্যে বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্বাভাবিক প্রসব বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেন। তার নেতৃত্বে প্রসূতি ব্যবস্থাপনা স্বাভাবিক প্রসববান্ধব পরিবেশ গড়ে ওঠে। গবেষণার মূল ক্ষেত্র ছিল নারী স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও জনস্বাস্থ্য, যেখানে তিনি দেশের বাস্তবতা অনুযায়ী সমাধান খুঁজেছেন। আন্তর্জাতিক কনফারেন্স ও গবেষণাপত্রের মাধ্যমে তিনি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখেছেন। বর্তমানে তিনি 2টি বেসরকারি হাসপাতালে সেবা প্রদান করছেন। তার সম্পর্কে আমরা জানছিলাম, তাকে আরও পুরোটা জানতে চাই। ফিরে যাচ্ছি তার কাছে। যেমনটা আমরা জানছিলাম যে দুরন্ত শৈশব ছিল এবং স্কুল কলেজ জীবন যদি আমরা বিশ্লেষণ করি, স্কুল জীবনে আমরা দেখেছি যে আপনি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একটু আপনার মুখ থেকে গল্প শুনি। আসলে ওই সময় যেটা হয় যে আমরা নাচ, গান, কবিতা, এগুলো তো সব অনুষ্ঠানে যেটা হয় সবাই আমরা দাঁড়িয়ে যেতাম। তো আমাদের বাসায় যেটা আমরা নাচ শিখতাম, আমার বাবা মা দুজনেই খুবই সংস্কৃতমনা ছিলেন, গান শিখতাম, এই দুটো আমাদের চর্চা ছিল বাসায়। কিন্তু ওই শৈশব পর্যন্ত, মানে স্কুল লাইফ পর্যন্ত। স্কুল লাইফের পরে আর সময় হয় নাই যে এটাকে আবার চালিয়ে নেব। আর আপনারা জানেন যে কিছু বাধা তো আসেই নাচটার ক্ষেত্রে। এটা একটা মুসলিম পরিবারে এটা সম্ভব না। স্কুল জীবনে আমরা যেটুকু করেছি ওইটুকু, তারপরে আর চালাইনি। গানটা হচ্ছে যে আর হয়নি এই কারণে যে ছোটকালেই আমার বিয়ে হয়ে যায়, এটা একটা ব্যাপার। তখন সংসারের চাহিদা অথবা পড়াশোনা দুটোই চালিয়ে যেতে হয়েছে আমার একসাথে, যার জন্য এটা আর পরবর্তীতে আমি কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা আচ্ছা। ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা, আপনার অবস্থান? আমি বড়। ও আচ্ছা। পড়াশোনার ক্ষেত্রে বাবা মার কি বলবো ইচ্ছা শক্তিটা কেমন ছিল? আপনি বলছিলেন খুব তাড়াতাড়ি আপনার বিয়ে হয়ে যায়। অনেক সময় তো যেটা হয় মেয়েদের, যে বিয়ের পরে পড়াশোনাটা কন্টিনিউ নাও হতে পারে, বিশেষ করে ডাক্তারি পেশায় আসাটা তো আরো কঠিন একটা বিষয়। সেই সম্পর্কে একটু জানি যে বাবা মার চাওয়া পাওয়া কি ছিল বড় সন্তান হিসেবে? আমি যদি বলি যে আমি এই অবস্থায় এসেছি শুধুমাত্র আমার বাবা মার ইচ্ছায়। মানে আমার মাথার ভিতরেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ডাক্তার হতে হবে, তার জন্যই তোমাকে পড়াশোনা করতে হবে, সেই লক্ষ্যেই তুমি আগাবে। এবং আমাদের বাসাটা ছিল খুবই নিয়মতান্ত্রিক, মানে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, খাওয়ার সময় খাওয়া, এরকম। তো এখনকার ছেলেমেয়েরা কিন্তু দেখেন অতটা নিয়মতান্ত্রিক না। ওরা হয়তো ক্লাস করে এসে ঘুমাচ্ছে, এত পড়াশোনা ওদের মধ্যে খেলাধুলার প্রবণতাই বা কই, বা কোথায় খেলবে, মাঠ কোথায়। আমাদের সময় যেটা ছিল যে সকালবেলা আমরা যেমন উঠে দেখতাম যে আম্মা কোরআন তেলাওয়াত করছেন, বাবা নামাজ পড়ছেন, তারপরে আমাদেরকে সকালে ঘুম থেকে জাগিয়ে দিতেন, আমরা উঠে পড়াশোনা করতাম, নাস্তা খেতাম, স্কুলে চলে যেতাম। তারপরে স্কুল থেকে আসার পর আমাদের তো আসলে 5-4টা পর্যন্ত স্কুল ছিল। স্কুলের পরে আমরা বই খাতে রেখে খাওয়া দাওয়া করে নেমে যেতাম মাঠে। সেই মাঠে আমরা গোল্লা ছুট, কত খেলা, দৌড়াদৌড়ি খেলা, কত কিছু খেলতাম, এবং কত বন্ধু বান্ধবী ছিল আমাদের সেই সময়টাতে। কিন্তু যেই আজান পড়তো সেই কিন্তু খেলাধুলা শেষ, ঘরে এসে হাত মুখ ধুয়ে আবার পড়তে বসতে হবে। তো এই যে একটা নিয়মের ভিতরে জীবন, এই জীবনটার কিন্তু আসলে একটা ইম্প্যাক্ট আছে। নিয়মতান্ত্রিক জীবনের ভিতরে থাকলে পরে কিন্তু অনেক কিছু সুচারুভাবে সম্পন্ন করা যায়। তো যার জন্য আমরা পড়াশোনাটা ওইভাবে করেছি, সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে করা গেছে। মাঝে মাঝে আপনি নিয়ম ভেঙেছেন, কিন্তু আমি বলবো যে নিয়ম ভাঙার কারণেও আপনি আসলে ইনোভেটিভ কিছুই করেছেন, ভালো কিছুই করেছেন। যেমন আমরা যতদূর জেনেছি যে আপনি গল্পের বই পড়ার জন্য আলমিরার উপরে উঠে যেতেন এবং লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তেন। এইটা আমার একটা আসলে খুব বেশি নেশা ছিল, আমি মনে করি যে গল্পের বই পড়া। কিন্তু এর ব্যাপারেও কিন্তু আম্মার ইচ্ছা ছিল যে আম্মা বলতেন যে গল্পের বই পড়ো, এটার জন্য তোমার হচ্ছে একটা আলাদা একটা ইমপ্রেশন ক্যারি করবে, বা তুমি জানতে পারবে অনেক কিছু। প্রবন্ধ দিতেন, কিন্তু ভালো লাগতো আমার আসলে উপন্যাস পড়তে। তো এই যে গল্পের বই পড়তাম, বা ওই সময় যে টিভি নাটকগুলো আমি রেগুলার দেখতাম। তারপরে সিনেমা,
আচ্ছা। এখন যেটা মনে হয় যে সিনেমার কথা তো চিন্তাই করা যায় না, আমি কখন সিনেমা দেখবো বা সময় হয় না। সময়টা। ওই সময় প্রতিটা সিনেমা দেখতেই হবে। বাসার কেউ যদি সিনেমা হলে যায় তো আমাকেও তাদের সাথে যেতে হবে। আচ্ছা। তো একদিনের কথা খুব মজার কথা যে অনেক রাতে তখন কিন্তু সেকেন্ড শো বলে একটা ছিল, মধ্যরাতের সিনেমা যেত মানুষজন, সবাই কাজটা সেরে বাচ্চারা ঘুমিয়ে গেছে তখন। জি। তো ওরকম শীতের রাতে আম্মা সবাইকে ঘুমিয়ে দিয়েছেন। আম্মা তখন ঢাকায় এসেছেন, আমার এটুকু মনে পড়ে, না রাজশাহীতে। তো ওখানে যাদের বাসায় এসেছেন আমার নানা নানি হয়, আমার খালা খালু, তাদেরকে সাথে একসাথে গেছেন। তো আমি তো বুঝতেই পেরেছি যে নিশ্চয়ই একটা কিছু হচ্ছে, আম্মারা কোথাও যাবে। তো আমি শুধু আম্মাকে যে বলছি আমিও যাবো, আম্মা বলছে না সবাই ঘুমাচ্ছে, তুমিও ঘুমাও, যেতে হবে না। আচ্ছা। তো আমি চুপ করে শুয়ে পড়ছি। কিছুক্ষণ পরে দেখি যে আমার নানা মানে আম্মার খালু উনি আসছেন, এসে বলে কি উঠো তুমি চলো। তো ওই রাতে উনি আমাকে রেডি করে আবার আমি গেছি সিনেমা দেখতে। তখন আসলে এই ধরনের চর্চাটা বেশ ছিল না, যে একেবারে পরিবারের সবাই একসঙ্গে হয়ে একসাথে বসে দেখতে। সিনেমা দেখা, মানে এটা একটা অন্যরকম আনন্দদায়ক বিষয় ছিল। এখন যেমন আমরা আসলে এন্টারটেইন বলতে বুঝি আসলে রেস্টুরেন্টে বসে খাওয়া, একদম। কিন্তু আর সেই তো কিছু সময়টা করার নাই। আর তো কিছু করার নেই। কিন্তু সেই সময়টা না এটা খুব চমৎকার, মানে আপনি যখন বলছিলেন মনে হচ্ছিল যে তখনকার বাবা মারা সন্তানদের নিয়েই আসলে সিনেমা হলে যেতেন। তো এই যে বই পড়ার চর্চাটা যেটি বললেন যে বাসা থেকেই এসছে একরকম, মায়ের একটা আলাদা অনুপ্রেরণা ছিল, এবং ডাক্তার হবার যে প্রেশারটা এটাও তো বাবা মার দিক থেকেই আসলে এসেছে। কখনো মনে হয়েছে যে না নিজের কোনো ইচ্ছা আছে বা অন্য কোনো কিছু করতে চাই? এবং যারা বই পড়েন স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেই আসলে বড় হন। আমি সেই জায়গাটা একটু আসতে চাই যে কি মনে হতো তখন? বই পড়ার জায়গাটা যেটা বললেন উনি, যে আলমারির উপরে উঠে বই পড়তাম বা চুপচুপ করে কোনো সময় বই পড়তাম, পড়ার বই ফাঁকি দিয়েও বই পড়তাম, সেটা তো ছিলই। কিন্তু যেটা বলছেন যে ডাক্তার চাপিয়ে দেওয়া না, ওটা আসলে আমার বাবা মা বলেছেন ডাক্তার হতে হবে, এবং আমার ভালো লাগতো, আমার নিশ্চয়ই একটা ভালো লাগা ছিল যে স্টেথোটা, এটা কিন্তু ছোট মানুষদের কিন্তু একটা লোভ থাকে আমার মনে হয়, সাদা কোটটা, এই জিনিসটার প্রতি কিন্তু একটা লোভ আমারও ছিল। তো আমারও মধ্যে মনে হতো যে আমাকে ডাক্তারই হতে হবে। আমার মনে হয়েছে আমি আর অন্য কোনো কিছুতে যাব বা কিছু, এইটা আমার চিন্তার চেতনাতেই ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল আমি ডাক্তারই হব। তার মানে কি ছোটবেলা থেকেই নিজেকে ওইভাবেই তৈরি করছিলেন? একেবারে স্কুলের কথা থেকে যদি শুরু করি। তৈরি করে আসলে কি আমি খুব বেশি পড়াশোনা করতাম না। এটা যদি বলেন যে কেন পড়তাম না, এটা হতে পারে যে আমার স্মরণ শক্তি হয়তো একটু ভালো ছিল। এটা এখনো আমার সবাই বলে যে আমার স্মরণ শক্তি নাকি একটু ভালোই। তো আমি খুব অল্পই পড়তাম। আর শৈশবকালে যেটা হচ্ছে যতটুকু পড়ার কথা তার বাইরে কিন্তু আমি পড়তাম না। তো ওই যখন আমি টিভি নাটক সুবর্ণা মুস্তফা জুটি, তো সুবর্ণা আফজাল জুটি, তো ওই সময় যখন আমি টিভি দেখতে যেতাম, বা আব্বা যদি বলতেন যে ওইটা খুবই কড়াকড়ি ছিল যে কিছুতেই ওই পড়ার টাইমে আব্বা টিভি দেখতে দেবেন না। তো তখন খুব মাঝে মাঝে মনে হতো যে আমি তো আমার পড়া সারবই, তো যদি একটু দেখতে দিত তাহলে মনে হয় আমার ভালো লাগতো, মনটা ভালো হতো। কোথায় শেষ হলো? আমার স্কুল ছিল রাজশাহীতে, বলনপুর মিশন স্কুল কলেজ, ওখানে রাজশাহীতে রাজশাহী কলেজ, সেখানে পড়াশোনা করেছি। তারপরে চলে আসলাম রাজশাহী মেডিকেল কলেজে। এই যে সবকিছু ম্যানেজ করে সামনের দিকে এগিয়ে চলা মানুষটার এসএসসি-তে ফলাফল কেমন হলো? আমি ফার্স্ট ডিভিশন, এইচএসসি-তেও তাই ফার্স্ট ডিভিশন। বাংলায় আমি প্রচুর নাম্বার পেয়েছিলাম। আম্মা যেহেতু বাংলাটা পড়াতেন খুব ভালো, এবং আমার বাংলায় টিচার ছিলেন, তো বাংলায় আমার অনেক ভালো নাম্বার ছিল। এটা একটা মানে আলাদা ব্যাপার, সবার তো অন্যান্য নাম্বার থাকে বেশি, আমার কিন্তু বাংলাতে বেশ ভালো নাম্বার ছিল। এই তো আমি সেটাই বলেছিলাম আব্বাকে যে তুমি যদি টিভি নাটকটা আমাকে দেখতে দিতে, ওই পরীক্ষার সময় দেখতে দিবেন না, তাহলেও আমি এইটাই ফার্স্ট ডিভিশনে পেতে, এর চেয়ে তো আর বেশি কিছু হইতো না। তো এইটাই আসলে ছোট ছোট ব্যাপার আসলে অনেক সময় মনে থাকে। তো এইরকম আর কি, অনেক কথা ছোটবেলার অনেক কথা হয়তো মনে নাই, ঝাপসা হয়ে গেছে, কিন্তু অনেকগুলো কথা আবার মনেও পড়ে, মনেও থাকে, ভালোও লাগে, মজাও লাগে অনেক সময় পুরনো কথাগুলো মনে আসলে। একদম একদম। সেই জায়গা থেকে আমরা একটু বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে শুনি। যখন রাজশাহী মেডিকেলে ভর্তি হলেন, রাজশাহী মেডিকেলে ভর্তি হওয়ার আগেই আসলে আমার জীবনের নতুন জীবনে আমি পা দিই। মানে আমি যখন রাজশাহী পাশ করলাম ইন্টারমিডিয়েট, তখন থেকে আমার বিয়ের প্রপোজাল আসলো। তো ওনারা আসলে খুবই আগ্রহী হয়ে বিয়ে নেবেন আর কি। তো আব্বা যেটা বললেন যে এই ছোট মানুষের বিয়ে হলে ওর তো পড়াশোনা একটু কম, মানে পড়াশোনা তো কম করে, জোর করেই পড়াতে হয়, আব্বা আম্মা বলেন পড়তে বসো। তো ওইখান থেকে তাদের একটা ভয় ছিল যে বিয়ে হয়ে গেলে আমি হয়তো পড়বো না, বা আমার নিজেরই হয়তো ইচ্ছা করবে না, তখন মনে হবে যে সংসার গুছাই, সংসারটাকে সাজাই সুন্দর করে। তো তখন আব্বা কথা বললেন আমার শ্বশুর সাহেবের সাথে, সবার সাথে, আমার হাজব্যান্ডের সাথে, যে ও ভর্তি হোক কোথাও, ওর যেহেতু মেডিকেলে পড়ার ইচ্ছে, মেডিকেলে চান্সটা পেয়ে নেক, তারপরে বিয়েটা হবে। তো জাস্ট আমি মেডিকেলে চান্স পাওয়ার পরেই আমার বিয়ে হয়ে গেল।
তো মেডিকেলে আমি প্রথম পা দিলাম আর কি বিবাহিত অবস্থায়। বিয়ে হয়ে গেছে, তারপরে আমি মেডিকেলে আসলাম। একসাথে আমি বলবো যে দুটো নতুন জীবন শুরু হলো, তাই না? কারণ মেডিকেল পড়াশোনা এত চাপ থাকে, বা ভর্তি হওয়াটাও এত একটা চাপের বিষয়, সেখানে নিজেকে সমন্বয় করা, সংসার ম্যানেজ করা, সবকিছু একটু কঠিন হয়ে যাওয়ার কথা। একটু গল্পটা শুনি। এটা আসলে একটু কষ্ট করি, কিন্তু আমার প্রথম অবস্থায় যেটা হলো যে শ্বশুর বাড়িতে আমি প্রথমে যাইনি, প্রথমে বাবার বাড়িতে কিছুদিন থাকলাম। কারণ বাবা মা বললেন যে একটু গুছিয়ে দেখ, ও একটু বুঝুক, পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করুক। তারপর আমার হাজবেন্ড চলে আসলেন রাজশাহীতে পোস্টিং নিয়ে। তখন আমার একটু মানে একটু হ্রাস হলো বা চাপ পড়লো একটু, যে আমার তখন একটা বাসা হলো নতুন, ওই বাসাতেও আমাকে যেতে হলো। তো ওই বাসাতে থাকলে হয় যে সংসারের কাজ তো কিছু করতে হয়, গুছাতে হয়, নিজের সংসার, নিজের ঘর, তো এটার পাশাপাশি পড়াশোনা করা। কিন্তু আমি দেখেছি গুছিয়ে করলে আসলে কোনো সমস্যা হয় না। যেমন আমি সকালবেলা উঠে চেষ্টা করতাম যে, যদিও আমাদের ক্লাস অনেক সকালে ছিল, আমি চেষ্টা করতাম যে সকালে নাস্তাটা যদি আমি একটু রেখে যাই, কারণ আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, তো একসাথে যদি আমরা গুছিয়ে রেখে যাই তাহলে ওনাদের জন্য একটু সুবিধা হয়। তো এইভাবে আসলে অ্যাডজাস্ট করে কাজ করা হয়েছে। এবং যখন আমি ফার্স্ট ইয়ারে, তখনই আমার কিন্তু বড় বাচ্চাটা চলে আসে। তো এইটা হয়ে যাওয়ার পরে আসলে তখন কিছুটা চেঞ্জ হয়, একটা জীবনের কিন্তু অনেক পরিবর্তন আসে। বাচ্চা লালন পালন করা, তাকে খাওয়ানো, তাকে সময় মতো দেওয়া, ব্রেস্ট ফিডিং করানো, সবকিছু মিলে কিন্তু অনেকটা সময় দিতে হয় বাচ্চাকে। তারপরে সংসার, তারপরে পড়াশোনা। এবং মেডিকেলের যে এই চাপটা, এটা কিন্তু একটা অস্বাভাবিক পড়াশোনার চাপ, এটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে মেলানো যায় না। তো এই চাপটা নিতে পেরেছি। আমার হাজবেন্ড সাহায্য করেছেন, আমার মা বাবা সাহায্য করেছেন, আমার শ্বশুর শাশুড়ি সাহায্য করেছেন, ওই সময় সবার সাহায্য করেছেন বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। সত্যি তাই, একজন সফল মানুষের সফলতার পিছনে আসলে অনেকগুলো সহযোগিতার হাত দরকার হয়। সাকিব ম্যাম একটু আগে যে গল্প করছিলেন যে উনি সবকিছু গুছিয়ে করতে পছন্দ করেন, আমি কিন্তু এই জায়গায় তোমার সাথে কমন পেয়েছি। আমার মনে হয় কর্মজীবী মেয়ে যারা রয়েছেন বা মা যারা রয়েছেন, তারা প্রত্যেকেই আসলে নিজের সংসারের ফুল রেসপন্সিবিলিটিটা পালন করে তারপরেই হয়তো তারা বাইরে কাজ করেন। সেটা আমি ব্যতিক্রম না, সবাই আসলে এই ক্ষেত্রে আমি বলবো। এটা আসলে আমিও বলি যে কর্মজীবন, সেখানে নিশ্চয়ই পরিবারের একটা সাপোর্ট থাকে, অনেক সাপোর্ট। আর কর্মজীবন মায়েরা যে পরিমাণ কাজ করে সেটা কিন্তু অসাধারণ। সংসার গুছানো, বাচ্চা দেখানো, বাইরের কাজ করা। ম্যাম, আমি একটু সামনের দিকে এগোতে চাই যে রাজশাহী মেডিকেলে পড়লেন, এরপরেই তো আপনার ইন্টার্ন শুরু হয়ে গেল। রাজশাহী মেডিকেলে 5টা বছর, এই 5টা বছরের জীবন কিন্তু অনেক কঠিন জীবন। এই 5 বছরের জীবনে আমার অনেক চড়াই উতরাই গেছে। আমার প্রথম বাচ্চাটা হলো, বাচ্চা হওয়ার পরে অনেক জটিলতা হলো। বাচ্চা হওয়ার পরে এটা একটু অনেক মানে আমার কষ্টের একটা গল্প, শুনতে চাই। সেই কষ্টের গল্পটা হচ্ছে, আমি তো বাসায় রেখে যাই, আমার তখন ফার্স্ট প্রপ চলছে এরকম। ওই সময় বাসায় এসে দেখি আমি জাস্ট চেঞ্জ করছি, এই সময় ঘর থেকে চিৎকার, আমার মেয়ে পেন্সিল শার্পনার খেয়ে ফেলেছে। পেন্সিল শার্পনার, ওর সারাক্ষণ মুখে কিছু একটা দিত, খেয়াল করেনি, পেন্সিল শার্পনার খেয়ে ফেলেছে। ওই অবস্থাতে আমি পেন্সিল শার্পনার খেয়ে ফেলছি, বের করতে চেষ্টা করেছি, পারিনি, আরো ভিতরে ঢুকে গেছে। ওই অবস্থায় নিয়ে গেছি আউটডোরে, রাজশাহী মেডিকেলের এমার্জেন্সি আউটডোরে। তো একদম তো ওই সময় 3টা না 2:30 বাজে, এরকম কারোরই থাকার কথা না। বয়স কেমন ছিল? ও 8 মাসের বাচ্চা ছিল। তো ওই সময় ওইখান দিয়ে ইএনটির আরএস সাহেব যাচ্ছিলেন। ভাগ্যিস উনি শুনেছেন আমি চিৎকার করছি বা কেউ কান্নাকাটি করছেন, উনি নিজের ইচ্ছায় কিন্তু চলে এসেছেন। দেখেন ডাক্তারদের মানবিকতা। উনি আসতেন, উনি আসার পরে এটা তো কেউ বের করতে পারছে না, কারণ এমার্জেন্সি মেডিকেল অফিসাররা ওটা পারছিলেন না বের করতে কোনোভাবেই। উনি তখন এসে ওনার ওখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলেন, লং ফরসেপ, ওটা নিয়ে এসে টেনে বের করলেন। বের করে বললেন যে ঠান্ডা পানি টানি খাওয়াও, বাসায় যেয়ে ওষুধ টষুধ দিয়ে দিলেন, ঠিক হয়ে যাবে। তো আমার প্রপ পরীক্ষা, আমি ওর মধ্যে ওকে রেখে, ওর ট্রিটমেন্ট হচ্ছে, তার সাথে সাথে আমি পড়াশোনা করছি পাশে। এই মেয়ের জ্বর এসে গেল অনেক, প্রচণ্ড, 102, 3, 4, পাগলের মতো জ্বর 2 দিন পর থেকে। এর মধ্যে আমার পরীক্ষা। তো ডাক্তার বললেন যে হাসপাতালে ভর্তি হও। কোথাও কোনোভাবেই ডায়াগনোসিস হচ্ছে না যে তার কি হয়েছে, এত জ্বরের কারণ কি, কোনোভাবেই জ্বর কমানো যাচ্ছে। 7 দিন পার হয়ে গেছে। তারপরে আমরা ওখানে আরেকজন ডাক্তার ছিলেন, পেডিয়াট্রিশিয়ান, ওনার কাছে নিয়ে গেলাম। তো উনি ওনার গলাটা দেখলো, বাচ্চাটার গলা দেখে বললো যে ওখানে আমি একটা প্যাচ দেখতে পাচ্ছি, এটা মনে হয় ডিপথেরিয়ার প্যাচ। ওই যে উনি পেন্সিল কাটার খেয়েছে, জিনিসপত্র দিয়ে বের হয়েছে, যেটাই হোক না কেন। তখন ওই ইঞ্জেকশন দেওয়ার পরে, ভ্যাকসিন দিল, দেওয়ার পরে, ও ভ্যাকসিন তো দেওয়াই ছিল, ইমিউনোগ্লোবুলিন দিলেন খুব সম্ভবত উনি, বা কিছু, আমার তো তখনকার কথা মনেও নাই কি দিলেন। দেওয়ার পরে আস্তে 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 জ্বর ওর কমলো। সেই সময় আমি হাসপাতালে ছিলাম পুরো 1 মাস, এদিকে পরীক্ষা, এদিকে বাচ্চা নিয়ে হাসপাতালে থাকা।
এই যে একটা মানে কষ্টকর একটা পরীক্ষাও দিতে পারবো কি পারবো না এরকম একটা মানে কিছুই বুঝতে পারছি না। আবার আমার বাচ্চাটা হাসপাতালে থেকে আমি একটা পরীক্ষা দিলাম, আর একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারিনি, ওটা আর দিতে পারিনি। ওটা ম্যাম আপনার এই গল্পে সবাই হয়তোবা আপনার কষ্টের জায়গাগুলো শুনছি, কিন্তু আমি না সামনাসামনি বসে একজন মাকে দেখছি যে তার সন্তানের এরকম একটা সময়ে প্রত্যেকটা কষ্ট মনে হয় মা নিজে ফিল করছিলেন। আসলে মাতৃত্ব বা মায়ের জায়গাটা এত সুন্দর এই কারণেই। আপনি বলছিলেন যে পরীক্ষা দিচ্ছিলেন এবং খুব কষ্ট হচ্ছিল পরীক্ষা দিতে। পরবর্তীতে একটু শুনতে চাই যে কর্মজীবনে আসলে মানুষের ক্যারিয়ার বা কর্ম হচ্ছে তার সন্তানের মতোই। আপনার প্রথম পোস্টিং কোথায় ছিল? আমার প্রথম পোস্টিং রাজশাহীতেই ছিল। এটা একটা উপজেলা, বাঘা উপজেলা, সেখানে আমার প্রথম প্রত্যন্ত একটি অঞ্চল। হ্যাঁ, অনেক দূরে। তো ওখানে আমরা যেতাম, বাসে করে যেতে হতো, যে ওখানে চাকরি করতাম। আচ্ছা, প্রতিদিন যেতে হতো আমাদের? হ্যাঁ, প্রতিদিনই তখন যেতে হতো। ওটা তো হ্যাঁ, বাসা থেকেই আমি ওখানে যেতাম। ওখানে থাকার আসলে ওই সময় তো ওখানে থাকার মতো কোনো ইয়ে ছিল না। যে ডরমিটরি গুলো ছিল সেখানে একটা মেয়ের থাকাটাও একটু কষ্টকর ছিল, আর বাসায় আমার বাচ্চা, তাকে রেখেও যাওয়া যায় না। ওই জন্য আমি যাওয়া আসা করতাম। এটা তো বলা যায় একটু প্রত্যন্ত এরিয়া, খুব প্রত্যন্ত না, ওটা 2 ঘন্টার জার্নি ছিল যেটাকে বলে। হ্যাঁ, কেমন ছিল সেই গ্রামীণ মানুষদের সঙ্গে? তো একেবারে ওতপ্রোতভাবেই আপনাকে কাজ করতে হয়েছে। আমার তো কখনোই খারাপ লাগতো না, খুবই ভালো লাগতো। গ্রামে ওখানে যেতাম, যখন বাসে করে যেতাম, যে দেখতাম যে আমার সাথে আমার রোগীও এসে নেমেছে, এসে বলতো, ও ম্যাডাম আপনিও তো ছিলেন আমাদের সাথে বাসে। তো মজাই লাগতো। আমি কাজ করতাম, আমার আসলে কাজ করাটা আসলে এটা আমার নেশা, আমার ভালোই লাগে কাজ করতে। কখনো এটা নিয়ে আমার খারাপ লাগা আসেনি, বা মনে হয়নি যে আমি ওর সাথে একসাথে এক সিটে বসে যাচ্ছি। আমার কিন্তু এই জিনিসগুলো ছিল না। আমি সবসময়ই সবার সাথে মিশতে খুবই পছন্দ করি। আপনাকে বলেছি যে একটু আগে আমি উঠোনও লেপেছি। তো এই কাজগুলো আমার কখনো আমার সবসময় করতে ভালো লাগে। তো আমি যখন এই প্রত্যন্ত অঞ্চলই বলি আর একটু বলি, সেই অঞ্চলগুলোতে যখন যে কাজ করতাম ভালো লাগতো, ভালো লাগাগুলো কাজ করেছি। কি ধরনের সমস্যা তখন বেশি ফেস করতো সবাই? মানে কি ধরনের সমস্যা নিয়ে আসতো আপনার কাছে? ওখানে তো আউটডোরে চিকিৎসা ছিল, বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম, সব শুধু ওখানে গাইনির প্রবলেম না, সব ধরনের রোগী দেখতে। তো আমরা মেয়েদেরকে দেখতাম, মেয়েদের তো বিভিন্ন ধরনের অ্যান্টিনেটাল চেকআপের জন্য কিছু পেশেন্ট আসতেন, আর গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়েও কিছু পেশেন্ট আসতেন। সব ধরনের পেশেন্টকে আমাদেরকে দেখতে হতো ওখানে। কিন্তু আউটডোর ছিল ওখানে, তখন ছিল না, ইনডোর ছিল না, হাসপাতাল ছিল না, যার জন্য কোনো ভর্তি রোগী আমরা দেখতাম না। আচ্ছা, নারী এবং মাতৃস্বাস্থ্য নিয়ে আসলে আপনার কাজ করার জায়গাটা অনেক বিস্তর। আপনাকে আসলে নারী এবং মাতৃস্বাস্থ্য নিয়ে যে কাজ করতে হবে বা এই দিকে একটা তাগিদ যে অনুভব করা, এই তাগিদটা কিভাবে অনুভব করলেন? আমরা তো আসলে ডিসিশন নেই পরে যে আমরা কোন ডিসিপ্লিনে যাব, মানে আমি কোন চ্যাপ্টারটা পছন্দ করব, আমি গাইনির কোন জায়গাটাতে যাব, গাইনিতে যাব নাকি মেডিসিনে যাব নাকি সার্জারিতে যাব, এটা নিয়ে তো আগে একটা ডিসিশন থাকে। তো আমার আসলে গাড়িতে কাজ করার ইচ্ছা কখনোই ছিল না, এই ব্যাপারটা কখনোই ছিল না। কারণ আমার মনে হতো যে সংসার করে আমি এই জায়গাটাতে মনে হয় যেতে পারবো না, তাহলে এমন একটা সুবিধা মতো জায়গা আমাকে নিতে হবে যেখানে আমি কাজও করতে পারবো, আমার সংসারটাকেও দেখতে পারবো। আরেকটা ব্যাপার বলা হয়নি, আমার আম্মা খুব সুন্দর রান্না করেন, তো আমার রান্নারও নেশা ছিল অনেক। তো মনে হতো যে রান্না বান্না করে সবাইকে খাওয়াবো, খাওয়ার পরে মানুষের একটা পরিতৃপ্ত চেহারা, এটা দেখতে ভালো লাগতো। তো এই জন্য আমি মনে করতাম যে হয়তো আমি মেডিসিন বা অন্য কোনো কিছুতে পড়াশোনা করব, এত বেশি ঝামেলা থাকবে না। তো আমি এবং এর কারণে আমি রাজশাহী মেডিকেলে যখন পোস্টিং নিয়ে আসি, আমার কমিউনিটি মেডিসিনে পোস্টিং হয়। তো তখন কমিউনিটি মেডিসিনে যখন আমি আবার পড়াশোনা শুরু করি, ওখানে ক্লাস নিই, তো খুব ভালো লাগতো। তখন আমার মনে হলো আচ্ছা আমি প্রিভেন্টিভ সাইডে যাই। তখন আমি এখানে এমপিএইচ করলাম, ঢাকায় চলে আসলাম, বাচ্চা কাচ্চাকে আম্মার কাছে রেখে ঢাকায় চলে এসে এখানে আমি এমপিএইচ করলাম এপিডেমিওলজিতে। তখন এই প্রিভেন্টিভ সাইডের কাজ করতে আমার খুব ভালো লাগতো। ম্যাম, আপনার শিক্ষকতা জীবন নিয়েও শুনছিলাম, একটু জানতে চাই যে আপনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে আছেন এবং আপনি অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে আমরা বলবো বিশেষ ভূমিকা রেখে চলেছেন, কাজ করছেন। পুরোটা বিষয় নিয়ে জানতে চাই। একই সঙ্গে কি বলবো, স্বাভাবিক প্রসব বৃদ্ধি নিয়েও কাজ করছেন এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধ, দুটো বিষয় নিয়ে একটু জানতে চাই। এই বিষয়ের আগে যদি আমি একটু আলোচনা করি, আমার একটু কথা ছিল, সেটা হচ্ছে যে আমি যখন রাজশাহী মেডিকেলে আমার আসি এবং ওইখান থেকে কিন্তু প্রথমে আমি যেটা শুরু করি যে মেয়েদের প্রজননতন্ত্রের ক্যান্সার, এটা কিন্তু তখন আমরা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে প্রচুর পরিমাণে নর্মাল ডেলিভারি করতাম। তখন নর্মাল ডেলিভারি করা নিয়ে আমার মাথার মধ্যেও কিছু ছিল না যে নর্মাল ডেলিভারি নিয়ে কাজ করতে হবে। প্রচুর নর্মাল ডেলিভারি আমরা করছি, সারাদিনই নর্মাল ডেলিভারি করছি। সেটা কোন সালের কথা বলছেন? সেটা তো অনেক আগের কথা, তখন ধরেন 1987। তারপরে ওই সময় থেকে তার পরবর্তী যতদিনই ছিলাম
ভালোই আমরা নর্মাল ডেলিভারি করতাম। শেষের দিকে তো এই কথাটা পরে আসি। তো ওই সময় যেটা ছিল প্রজননতন্ত্রের ক্যান্সার নিয়ে মেয়েরা খুব ভুগত। ওই সময় মানুষজন জানতো না যে জরায়ুর মুখের ক্যান্সার বলে একটা ক্যান্সার আছে এবং সেটা খুব সহজেই স্ক্রিনিংয়ের মাধ্যমে নিরাময় করা যায়। তো এটা নিয়ে আমি কাজ করলাম যখন আমি হাতে পেলাম, আমি চলে আসলাম যখন গাইনিতেই। তারপরে তো আমি পোস্ট গ্রাজুয়েশন করলাম গাইনিতে আসার পরে, এবং এরপরে আমি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কাজ শুরু করলাম। তো তখন আমি কাজ করতে যে কিছু মানুষকে তো জানাতে হবে, তো ওই জন্য আমি কিছু বস্তি এলাকা ইসলাম এরিয়াতে আমি কিন্তু কাজ করেছি। এইভাবে কাজ করেছি যে তাদেরকে আমি ইনভাইট করেছি যে আমাদের মেডিকেল কলেজে একটা পরীক্ষা হয় যেটা হচ্ছে ভায়া টেস্ট বলে, সেই টেস্টটা যদি আপনি করেন তাহলে আপনার জ্বরের মুখে ক্যান্সার আছে কিনা সেটা আপনি জানা যাবে। যদি জ্বরের মুখে ক্যান্সার হয় তাহলে আপনার সেটা ট্রিটমেন্ট করা যাবে, কারণ ক্যান্সার হয়ে গেলে কিন্তু তখন ট্রিটমেন্ট করলে কোনো লাভ নেই। তো এটার জন্য আমি প্রচুর পরিমাণে কাজ করেছি, বিভিন্ন জায়গায় গেছি, মানুষজনকে ইনভাইট করেছি, এসেছে, তারা পরীক্ষা করে গেছে। এরকমও হয়েছে ওই সময়টা কিন্তু এত কাজ হতো না যে সময়টার কথা বলছি। এমনও হয়েছে যে কোনো ডাক্তার এসেছেন, এসে শুধু শুনেছেন যে তার ভায়া টেস্ট পজিটিভ, জানেন না কিছু। এখন তো অনেকেই জানে, সবাই জানে, কান্নাকাটি যে আমার ভায়া টেস্ট পজিটিভ, তার মানে কি? তো ভায়া টেস্ট পজিটিভ হলেই যে জ্বরের মুখে ক্যান্সার হচ্ছে তা তো না, ওটা একটা পরীক্ষা করে দেখা গেছে যে পজিটিভ। তখন আমরা আবার একটা বড় টেস্ট করার জন্য কল্পোস্কোপি করে আমরা নির্ধারণ করি যে আসলে তার সমস্যা আছে কি নাই। তো এই কাজটা নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি, দৌড়াদৌড়ি করেছি, লেখালেখি করেছি, এটা নিয়ে কাজ করছিলাম। তারপরে যখন আপনি বলতেন যে আমি যখন রাজশাহী থেকে, কখন থেকে শুরু করলেন ম্যাম? মানে আপনার কথা যদি আমি শুরু করেছি, তো আমি আসলাম পোস্ট গ্রাজুয়েশন শুরু করে 2007 থেকে আমি শুরু করেছি। রাজশাহীতে যাওয়ার পর আমার পোস্টিং হয় 2006 ওখানে যাই আবার, তখন তারপর থেকে আমি এটা নিয়ে কাজ করি। এবং আপনি কি ইন্ডিকেট করছেন জরায়ু ক্যান্সারটা তাদেরই বেশি হচ্ছে যারা সিজারিয়ান সি সেকশনে যাচ্ছে, এরকম বিষয়টা? না, এরকম বিষয় না। এটা হচ্ছে যে এটা একটা যে কোনো কারণেই হতে পারে, তার ভিতরে কিছু কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর কথা আমরা বলি যে কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সব মেয়েরই পরীক্ষা করতে হবে জ্বরের মুখের ক্যান্সার আছে কিনা বা তার কোনো লক্ষণ আছে কিনা সেটা দেখার জন্য সবারই ভায়া টেস্ট করা উচিত। শুধুমাত্র ছোট্ট একটা পরীক্ষা, এটা করলে পরেই কিন্তু মানুষ জানতে পারে যে তার জ্বরটা ভালো আছে কিনা, জ্বরের মুখটা ভালো আছে কিনা, এটা দেখে নিলেই হয়। মোটামুটি কিন্তু এখন এটার বিষয়ে ব্যাপক কাজ করেছেন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ হচ্ছে, আশরাফুন্নেসা আপা এটা নিয়ে একটা কাজ করেছে, এবং আপার কাছে আমি ট্রেনিং করেছি, আপার হাত ধরেই আমার আসলে এত দূরে কাজ করা হয়েছে ওটা নিয়ে। কিন্তু ওটা নিয়ে কাজ করতে করতে ওটাতে আগাচ্ছিলাম, এখানে এসে দেখি যে ওই সময়টাতে প্রচুর লেখালেখি সংবাদপত্রে, মিডিয়াতে, যেখানে যাই শুধু বলে যে আননেসেসারি সিজারিয়ান সেকশন হচ্ছে এবং ডাক্তাররা ইচ্ছা করে সিজারিয়ান সেকশন করছে। তো কথাটা তখন আসলে আমার খুবই লাগলো খারাপ যে আমরা এত নর্মাল ডেলিভারি করেছি রাজশাহীতে, আর এই পরের দিকে এসে কিন্তু আমরা তো 87 থেকে প্রচুর নর্মাল ডেলিভারি করি, কিন্তু শেষের দিকে এসে সব জায়গাতেই কিন্তু সিজারিয়ান সেকশনের রেট বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পিছনে আসলে কারণ কি? তখন আমার মনে হয় যে কারণগুলো আগে নির্ধারণ করি যে কারণটা কি, কেন আমরা সিজারিয়ান সেকশন করছি তো এটা তো সত্যি কথা, কেন বাড়লো? তো কিছু কিছু কারণ আমার কাছে যেটা মনে হয়েছিল যে একটা হচ্ছে যে ডাক্তাররা করছে সিজারিয়ান সেকশন, ডাক্তারদের ভিতরে হয়তো আমাদের ভিতরে অনেকেরই ডেডিকেশন ওই রকমভাবে তৈরি হচ্ছে না যে আমি একদম শেষ পর্যন্ত দেখব। না দেখার পিছনে কারণ হচ্ছে যে ওই শেষ পর্যন্ত যে দেখব এই সময়টা পর্যন্ত ধৈর্য নেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা পেশেন্টদের নাই। পেশেন্ট পার্টি খুবই এখন অতক্ষণ সময় ধরে যে নর্মাল ডেলিভারি হবে সেটা তারা নিতে চায় না। তার মেয়ে বা তার পুত্রবধূ এতক্ষণ ব্যথা সহ্য করে নর্মাল ডেলিভারি করবে সেটাও চান না। হঠাৎ করে ধরেন ডাক্তার দেখে চলে গেছে তার জায়গায়, কাজের জায়গায়, বা সে প্র্যাকটিস করছে, তখনই হয়তো আবার ফোন কল দিল যে এখনই সিজার করতে আসেন, আর নর্মাল ডেলিভারি আমি করব না। এরকম কিছু কিছু ব্যাপার ছিল, যানবাহনের একটা ব্যাপার ছিল, চলে গেলে হঠাৎ করে আসা, জ্যাম আটকে গেল, তখন একটা অহেতুক দুর্ঘটনা ঘটতে পারে। আর কিছু কিছু জায়গায় দেখলাম যে নর্মাল ডেলিভারি করতে গেলে কিছু লজিস্টিক সাপোর্ট লাগে, যে সাপোর্টগুলো দিলে আমরা কন্টিনিউয়াসলি বুঝতে পারি এবং পেশেন্টরাও বুঝতে পারি যে তার বাচ্চাটা ভালো আছে কিনা, তখন সেও নিশ্চিত থাকে না আমার বাচ্চা ভালো আছে, তাহলে ম্যাডামকে ডাকতে হবে না বা আমি পারছি। তো এই কারণগুলো কিন্তু আসলে উঠে আসলো, আমি কাজ করতে যেয়ে দেখলাম যে এই কারণগুলোর জন্যই কিন্তু বিশেষত সিজারিয়ান সেকশনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আরও শুনবো, কিন্তু তার আগে আমরা একটু পিছনে যেতে চাই। ম্যাম, আপনি বলছিলেন যে জ্বরের মুখের ক্যান্সারের কথা, যেহেতু একজন বিশেষজ্ঞ আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনি একটু যদি লক্ষণ এবং প্রতিরোধটা কিভাবে করা যায় ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। এটা নিয়ে আসলে আমরা অনেক কথা বলেছি এবং মিডিয়াতেও বলেছি।
লক্ষণ আসলে জ্বরের মুখের ক্যান্সারের কোনো লক্ষণ প্রথমে বোঝাই যাবে না। আচ্ছা, যখন ক্যান্সার হয়ে ছড়িয়ে যাবে তখন কিন্তু লক্ষণগুলো শুরু হবে। এই জন্য আমরা বলি যে লক্ষণের দরকারই তো নাই। আমরা বলি 25 থেকে 30 বলি, এখন আমরা 30 থেকে তার ঊর্ধ্বের মহিলারা জ্বরের মুখের ক্যান্সার পরীক্ষা করবে, আর হচ্ছে যে যাদের বয়স 10 বছরের বিবাহিত জীবন তারা করবে পরীক্ষা, যেটা আগে হয়। যদি 25 বছর, তার যদি 15 বছরে কোনো মেয়ের বিয়ে হয়, তার যদি 25 বছর হয় তাহলে পরীক্ষা করতে পারবে। জাস্ট শুধু একটা পরীক্ষা, একটা ছোট্ট একটা ওষুধ, ভিনেগারের মতো একটা ওষুধ, সেই ওষুধটা নিয়ে তুলোয় করে আমরা জ্বরের মুখে ধরে রাখি 1 মিনিটের মতো। তারপরে ওটা সরিয়ে দিয়ে যদি দেখি যে ওখানকার রংটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বুঝি যে এখানে সমস্যা আছে, এখানে জ্বরের মুখের ক্যান্সারের লক্ষণ আছে। এটা দেখলেই যে আমরা তাকে বলবো যে তোমার লক্ষণ আছে, তোমার এখন সমস্যা আছে, তোমার এই চিকিৎসা নিতে হবে, সেটা না। তখন আমরা তাকে একটা নীল কাগজ দিয়ে, লাল কাগজ দিই, ভালো থাকলে আমরা নীল কাগজ দিই, আর যদি দেখি যে তার চেঞ্জ হয়েছে, লক্ষণ আছে, তখন আমরা একটা লাল কাগজ দিয়ে বলি যে তোমরা যেসব জায়গায় কল্পোস্কোপি একটা আলাদা মেশিন, বড়, সেই মেশিন দিয়ে তার ভালো মতো দেখা যায় যে জ্বরের মুখে ক্যান্সার আছে কিনা। সেটা ভিতরে দিয়ে দেখতে হয় না, জাস্ট একটা দূরবীনের মতো, সেটা দিয়ে অনুবেক্ষণ যন্ত্র বা যেটাই বলেন, দূরবীন যেটাই বলেন, সেটা দিয়ে আমরা দেখতে পারি আরো ভালো করে যে ওখানে তার কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আমরা ওখান থেকে একটা টিস্যু নিয়ে এসে পরীক্ষা করি, আর যদি দেখি যে না ভালোই আছে, কোনো সমস্যা নাই, তাহলে তাকে বলে দিই টেনশনের কিছু কারণ নেই, আপনি কবে আবার পরীক্ষা করতে আসবেন সেটা আমরা বলে দিই যে ভালো আছে, আপনি 5 বছর পর আবার জ্বরের মুখে ক্যান্সারটা এই টেস্টটা আবার করে নেবেন। এটার জন্য কি কোনো প্রতিষেধক টিকা আছে? জি, এটার জন্য প্রতিষেধক টিকা আছে, আগে তো ছিলই না, এখন আছে। এবং এটা ভালো কথা এটা যে বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কিন্তু এখন এই টিকাগুলো এনেছে। আগে কিন্তু আমাদেরকে অনেক দাম দিয়ে বাইরে থেকে টিকা নিয়ে এসে সেই টিকা দিতে হতো। তো টিকা আছে, এবং টিকা আমরা বলি যে আপনারা 13 থেকে নেওয়া শুরু করতে পারে। এটা হচ্ছে যে বিয়ের আগেই সে যদি শেষ করে ফেলতে পারে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে ভালো। আর যদি বিয়ের পরপরই যদি কেউ না নিয়ে থাকে তাহলে বিয়ের পরপরই নেবে, এক্সপোজারের আগে নিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। কোনো বয়স সীমা আছে? যে বয়স সীমা ইউজুয়ালি এই ভ্যাকসিনগুলোর ইফেক্টিভনেস থাকে আসলে অল্প বয়সে। যেমন কেউ যদি 40 বছর হয়ে যায়, তার কিন্তু আমরা বলি যে আর টিকা নেওয়ার দরকার নাই, টিকা না নিয়ে আপনি জ্বরের মুখটা পরীক্ষা করেন। কেউ যদি খুবই আগ্রহী হয় যে না আমি টিকা নিবই, তাহলে আমরা নিষেধ করি না, আমরা তাকে বুঝিয়ে বলি যে এই টিকার আসলে এখন অতটা ইফেক্টিভ হবে না, যতটা ইফেক্টিভ হবে আপনার পরীক্ষা করা। অনেকে হয়তো মনে করে যে টিকা দিয়ে দিলাম আমার বোধহয় আর জ্বরের মুখের ক্যান্সার হবে না। টিকাটা কিছুটা, এই জ্বরের মুখের ক্যান্সার অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে, সবগুলো ভ্যারিয়েন্টকে একটা টিকা কিন্তু প্রতিরোধ করতে পারে না, সুতরাং কিছু কিছু ভ্যারিয়েন্ট আবারও আসতে পারে। সুতরাং সেই জন্য জ্বরের মুখের টিকা দেওয়া থাকলেও জ্বরের মুখটা কিন্তু তাকে পরীক্ষা করতে হবে। আমরা টিকাটা কেন এনেছি, মানে আপনি যেটি বলছেন যে আমরা তো অনেকগুলো ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে পেরেছি, যেগুলো একদম বেশি হয়, কিন্তু কিছু কিন্তু ভ্যারিয়েন্ট টেস্ট করতে হবে, করা উচিত। আচ্ছা ম্যাম, আমরা যেটি গল্প করছি যে আপনি নারী স্বাস্থ্য একই সঙ্গে মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এবং আপনি যেটি বললেন যে আসলে এই যে সি সেকশন, এটা না কমার বেশ কিছু কারণ আপনি এরই মধ্যে আমাদেরকে জানালেন, যে অনেকের ইচ্ছা শক্তি কিংবা পরিবার থেকে এত কষ্ট নেওয়া, একই সঙ্গে যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে সবাই আমরা সি সেকশনে চলে যাই বা অনেকে চলে যান। এক্ষেত্রে কি আসলে ডক্টরদের কোনো দায়ভার নেই? মানে আমি বলতে চাচ্ছি যে নর্মাল প্রসব যেটা, সেটা তো আসলে সময়েরও একটা বিষয় আছে। একজন ডাক্তারকে পুরো টাইম সেই পেশেন্টকে অবজারভেশনে রাখতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। অনেক সময় তো তারাও ইনসিস্ট করেন যে না ঠিক আছে আপনি সি সেকশনে চলে আসেন। সেই জায়গাটা নিয়ে আপনারা কি কাজ করছেন এবং আপনার কি মতামত সেই বিষয়ে? এই জায়গাটা নিয়েই কাজ করছে যে আসলে সত্যিকারের অর্থে ডাক্তারই সবসময় ইনসিস্ট করছে না কোথায় এই সমস্যাটা হচ্ছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে না তা না, কারণ হওয়ার জন্য বলেছে যে হয়তো রাত 3টার সময় দেখে গেল, দেখে যাওয়ার পরে 4টার সময় আবার হয়তো পেশেন্ট পার্টি বললো, বা যে কোনো কারণে এমার্জেন্সি হতে পারে, বাসায় দূরে হলে তাকে নিয়ে আসার একটা সমস্যা থাকতে পারে, আসতে নাও পারেন। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিভাবে ম্যানেজ করা যায়, যে ডাক্তারের আন্ডারে আছে ওনাকেই যে সবসময় আসতে হবে তা তো না। যেমন পাবলিক হাসপাতালগুলোতে কিন্তু এই সমস্যাটা হয় না। পাবলিক হাসপাতালগুলোতে তাহলে সিজারিয়ান সেকশন রেট কেন বেশি, এটাও তো আমাদেরকে জানতে হবে। পাবলিক হাসপাতালে তো আমার আন্ডারে ধরেন কোনো পেশেন্ট ভর্তি আছে, আমাকে যে সিজারিয়ান সেকশন করতে হবে তা তো না। আমি নর্মাল ডেলিভারি ট্রায়ালে আছি, এমার্জেন্সি যদি হয় আমার তো ডাক্তার আছে, আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, আমার কনসালটেন্ট আছে, তারা তো ডিউটিতে থাকে সবসময়। সেই জায়গাটাতে কিন্তু তারা করতে পারে, তার মানে আমার টিম, আমার একটা কিন্তু টিম ওয়ার্ক আছে পাবলিক হাসপাতালগুলোতে, সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না। সেখানে নর্মাল ডেলিভারি হবে, সিজারিয়ান সেকশন হবে, এমার্জেন্সি কেয়ার কন্ডিশন তারা দেখবে। যদি না পারে বা কোনো সমস্যা, এটা কিন্তু ধাপে ধাপে আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পক্ষে যদি মনে হয় যেটা ম্যানেজ করতে না পারবো অ্যাসোসিয়েট প্রফেসর যাবে,
তার আগে আরও আছে মেডিকেল অফিসার, কনসালটেন্ট, তারা যাবে। তো এইভাবে কিন্তু ম্যানেজ করা হয়ে থাকে। তারপরেও যদি মনে হয় যে কোনোটা কমপ্লিকেটেড কেস, সেক্ষেত্রে তাদের মাতৃস্বাস্থ্য নিয়ে আপনার কাছে আমরা জানতে চাই এবং দর্শককে জানাতে চাই। এই মাতৃস্বাস্থ্যের সাথেই কিন্তু আমাদের এই নর্মাল ডেলিভারি যুক্তি, যেটা নিয়ে আমি কাজ করছি এবং আমার এটা নিয়ে গবেষণাও আছে অনেকগুলো। তো এই কাজের কথা আমরা বলছিলাম। নর্মাল ডেলিভারিতে যে আসলে কোথায় কোথায় যন্ত্রণা, কোথায় কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না, এটা নিয়ে তো আমরা পর্যবেক্ষণ করছি। কিন্তু আমি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি কিন্তু স্পন্টিনিয়াস লেবার, মানে ব্যথা উঠবে, হাসপাতালে আসবে, ডেলিভারি হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেলিভারি হচ্ছে না, বা আমরা সরাসরি সিজারিয়ান সেকশনে যাচ্ছি। যেমন ধরেন একটা মেয়ে আসলো সকালবেলা, হয়তো আসলো, আমার ডাক্তার বললো যে পানি ভেঙে চলে আসছে। কি করতাম আমরা এক সময়? পানি ভেঙে চলে আসলে তাড়াতাড়ি রেডি করো, ওটি রেডি করো, ওটিতে চলে যায়, ওটি করে বাচ্চাটাকে পারে, পানি ভেঙে গেলে তো পানি কমে যাবে। এখন কিন্তু আমরা সেটা করি না, চেঞ্জ করেছি। পানি কমে গেছে পেটের ভিতরে, মা ডায়াবেটিক, উচ্চ মাত্রায় সে ইনসুলিন নিচ্ছে, পেটের ভিতরে তার বাচ্চার গ্রোথ বাড়ছে না, অথবা মায়ের অনেক বেশি প্রেশার, তাহলে এইসব ক্ষেত্রে কি করতাম? আমরা সরাসরি কিন্তু সিজারিয়ান সেকশনে যেতাম। এখন যেটা করছি, এইসব ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশনে যাচ্ছি না। আমরা চেষ্টা করছি এইসব ক্ষেত্রে ছোট্ট একটা মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে তার জ্বরের মুখটা খুলে দিতে। এবং দেখবেন অনেক জায়গায় আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কেন নর্মাল ডেলিভারি হয়নি, অনেক জায়গায় বলে যে আমার জ্বরের মুখটা খুলে নাই, ডাক্তার চেষ্টা করেছিল, জ্বরের মুখটা খুলে নাই, এই জন্য আমার সিজারিয়ান সেকশন হয়েছে। তো এই জিনিসগুলো যাতে আর কেউ বলতে না পারে, তার জন্য আমরা আইসিসি মানে ইন্টার সার্ভাইকাল ডিভাইস আমরা নিয়ে এসেছি, ইন্টার সার্ভাইকাল ক্যাথেটার আমরা বলি, সেটা দিয়ে আমরা জ্বরের মুখটা খুলে দিতে পারছি। যেখানে আপনারা জানেন যে 10 সেন্টিমিটার পর্যন্ত জ্বরের মুখ খুললে পরে তারপরে নর্মাল ডেলিভারি বাচ্চা আসতে পারে। এখানে আমরা একটা ক্যাথেটার যদি দিয়ে রাখি জ্বরের মুখে, তাহলে জ্বরের মুখটা খুলে যাচ্ছে 4.5 থেকে 5 সেন্টিমিটার। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। জ্বরের মুখ খুলে গেলে তখন অটোমেটিক্যালি ব্যথা শুরু হতে থাকে, কন্ট্রাকশন শুরু হয়, আস্তে আস্তে করে বাচ্চা নামতে থাকে, ডেলিভারি পথটা সুগম হয়। কিন্তু এইটা দিয়ে কি আমরা সব ডেলিভারি করতে পারছি না। কিন্তু যে ক্ষেত্রে পারতামও না, সেক্ষেত্রে কিন্তু আমার যে রিসার্চটা আছে সেটা করেছি, এটা আমার একটা ইন্টারন্যাশনাল জার্নালেও আছে। আমি 200 জন পেশেন্ট নিয়ে প্রথম দিকে করলাম তখন। এখন আমার অবশ্য কাজ চলছে, আর একটু বেশি নিয়ে করব। তো ওই 200 জনের ভিতরে আমি দেখেছি আমরা 60 থেকে 65 জন মার কিন্তু যে মানুষদের হতোই না ডেলিভারি, তাদের কিন্তু ডেলিভারি করতে পেরেছি। আর বাদ বাকি কিছু 30 থেকে 35 আমরা পারি নাই করতে, তাদের সি সেকশন করতে হয়েছে। তো এই বিশাল সংখ্যক মায়ের কিন্তু আমরা আননেসেসারি সিজারিয়ান সেকশন থেকে বাদ দিয়ে আমরা কিন্তু নরমাল ডেলিভারি করতে পেরেছি। ব্যাপারটা খুবই আশাব্যঞ্জক। এটা নিয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, এখন তো আমি আর পাবলিক হাসপাতালে নেই, আমাকে কিন্তু প্রাইভেট হাসপাতালে কাজ করতে হয়। এখানে কিন্তু আমি একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ পাই, যাদের কথাই কিন্তু অনেক সময় আমাদেরকে ডিসিশন নিতে হয়। তারা যদি বলে যে আমি নর্মাল ডেলিভারি করব না, এটা অবশ্য প্রত্যেক পেশেন্টেরই রাইট। আমাকে যদি কেউ এসে বলে আমি নর্মাল ডেলিভারি করবো না, আমরা তো জোর করে তাকে নর্মাল ডেলিভারি করতে পারবো না, তার রাইট। কিন্তু আমি দেখেছি যে আমার এখানে এখন মানুষ আসে, যেহেতু আমি নর্মাল ডেলিভারি করি, দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র নর্মাল ডেলিভারি করার জন্য আমার কাছে। শুধু নর্মাল ডেলিভারি না, আমরা সিজারিয়ান সেকশনের পরেও নর্মাল ডেলিভারি করি, যেটাকে ভিব্যাক বলা হয়। এই ভিব্যাক করার জন্য আপনি চিন্তা করতে পারবেন না কোথায় ভোলা, কোথায় কত দূর থেকে মানুষ চলে আসে শুধুমাত্র সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি করার জন্য, এবং করেও যায়। তো এইটা নিয়ে কাজ করতে যে আমার মনে হলো যে এই যে এত দূর আসে একটা মানুষ, খরচ আছে। আমি একটা প্রাইভেট হাসপাতালে বসে, সেখানে তাদেরকে খরচ দিতে হয়, পয়সা গুনতে হয়। ওই এরকম না যে পাবলিক হাসপাতালে আসলো, করে গেল, 2 দিন থাকলো, 3 দিন থাকলো, কোনো সমস্যা নাই। খুবই কষ্টের জায়গা এটা, যে আমাকে এই জায়গাটাতে আমি কোনো সার্ভিস দিতে পারছি না সেইভাবে একটা মানুষকে। তো আমি আসলে চেষ্টা করেছিলাম যে কোনোভাবে যদি কেউ কোনোভাবে সাহায্য করতো, তাহলে হয়তো একটা আলাদাভাবে এই কিছু মানুষকে আমি সাহায্য করতে পারতাম। এখন কি করে হয়তো বলি যে খরচ এইটুকু লাগবে, আপনি কতটুকু দিতে পারবেন, কি করতে পারবেন বলেন, যেটুকু পারবেন সেটুকু দেন, আমি সেটুকু দিয়ে করে দেবো। তো এইভাবে আমি চেষ্টা করি। বা অনেকে আসে বলে যে আমি পারবো না কিছু করতে, তো হাসপাতালের জন্য আপনার বরাদ্দ কতটুকু, সেটুকু করলে আমি করে দিই। তো চেষ্টা করি, কিন্তু এই জায়গাটার পথ তো আসলে আমাকে সুগম করে দিতে হবে, এইভাবে একজনের পক্ষে কাজ করা সম্ভব না। চেষ্টা করছি যে কিছু মানুষকে, যেমন কিছু জুনিয়র ডাক্তার অনেকে আগ্রহী কিভাবে আমি কাজটা করছি জানতে চাই, কিছু মিডওয়াইফ, তাদেরকে যদি আমি একটু ট্রেনিং এর ব্যবস্থা করি, তাহলে হয়তো তারা এই কাজটা করতে পারবে। এবং সবচাইতে বড় কথা যেটা, প্রত্যেক মানুষের ডেডিকেশন লাগে। ডেডিকেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না। একজন মানুষ যদি ডেডিকেট থাকে যে আমি এটা করবই, তাহলেই তার পক্ষে সম্ভব। তো এটা নিয়ে কাজ করতে করতে আমি আসলে আমাদের ওজিএসবিতে আমাদের যে
অর্গানাইজেশনটা আছে তার চেয়ারম্যানের সাথে কথা বললাম এবং এটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি, এটা নিয়ে আমি ট্রেনিং এর ব্যবস্থা করার চেষ্টা করছি। হয়তো আমরা ট্রেনিং শুরু করব অতি অল্প সময়ে। তো জানেন তো একটা ট্রেনিং করতে কত পরিকল্পনা করতে হয়, বাজেটের দরকার হয়। তো এই ব্যাপারে আসলে সরকার যদি আমাকে সাহায্য করতেন তাহলে কিন্তু এই ব্যাপারটা আরো আমরা ভালোভাবে কাজ করতে পারতাম এবং আমরা আননেসেসারি সিজারিয়ান সেকশনটা কিন্তু বাংলাদেশ থেকে কমাতে পারতাম এবং তখন কিন্তু কেউ বলতে পারতো না যে ডাক্তাররা ইচ্ছা করে নর্মাল ডেলিভারি করে না, সিজারিয়ান সেকশন করে। আর একটা কথা ছোট করে বলতে চাই যে এই ধরনের কাজ যখন আমরা করব, নর্মাল ডেলিভারি রেটটা যখন বাড়াতে চাইবো, তো নর্মাল ডেলিভারির কিন্তু কিছুই যে রিস্ক নাই তা তো না। একটা নর্মাল ডেলিভারি হচ্ছে পানি ভেঙে গেল, হঠাৎ করে কট বের হয়ে গেল, কট বের হয়ে গেলে বাচ্চা কিন্তু 10 মিনিটের মধ্যে মারা যায়। আমি আসতে আসতে কিন্তু বাচ্চা মারা যাবে, এটা কিন্তু রিস্ক। ডাক্তাররা এটা কিন্তু একটা ভয় পায়, এই জন্য কিন্তু আসতে চায় না। বা হঠাৎ করে বাচ্চা বের হলো, নর্মাল ডেলিভারি করে আসলো, অনেকক্ষণ ছিল, বের হওয়ার পরে বাচ্চা কান্নাকাটি করলো না। কারো কারো দেখা যায় যে হার্টের প্রবলেম থাকে, সমস্যা হয়। তো অনেকগুলো ঘটনা ঘটে। তো এই ঘটনার সাথে যদি আমাদেরকে সেই সাপোর্টটা দিতে হয়, বাংলাদেশের একটা অবস্থা যে কোনো কিছু হলেই সব দোষ এসে পড়ে ডাক্তারের মাথায়, ডাক্তারের ঘাড়ে। এখান থেকে আমাদেরকে একটু উঠে আসতে হবে, আমাদেরকে জানতে হবে যে কোথায় কোন সমস্যা হচ্ছে। কিছু সমস্যা তো আমাদেরও আছে, কিছু সমস্যা অন্য জায়গাতেও আছে। এই জায়গায় যদি আমাদেরকে আপনারা সাহায্য করেন, মিডিয়া সাহায্য করে, সংবাদকর্মীরা সাহায্য করেন, জনগণ সাহায্য করে, তাহলে কিন্তু সবাই নর্মাল ডেলিভারির দিকে এগিয়ে যাবে। কারণ আমাদের দেশে লজিস্টিক সাপোর্ট কম, যেমন গ্রামে গঞ্জে নর্মাল ডেলিভারি হয় না, ওখানে কেন সিজারিয়ান সেকশন হয়? লজিস্টিক সাপোর্ট কিন্তু অনেক বেশি নেয়। একজন ডাক্তার যে চাইবেন, গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান, উনি যে চাইবেন যে আমি নর্মাল ডেলিভারি করে, খুব ইচ্ছা আছে, কিন্তু তার দেখেন সিটিজি মেশিন একটা নাই। সিটিজি মেশিন যদি তার থাকতো তাহলে হয়তো সে দেখতে পারতো, পেশেন্ট দেখতে পাচ্ছে, পেশেন্টের পার্টি দেখতে পাচ্ছে যে বাচ্চার কিরকম আছে, হার্ট রেটটা কেমন আছে, এটা দেখতে পারতো। উনি এটা চালিয়ে যেতে পারতেন যে আমি আগাতে পারি। কিন্তু কিছুক্ষণ পরেই তাকে হয়তো বলতে হয় যে হার্টবিট দেখে যে ভালো লাগছে না, খারাপ লাগছে। এই জায়গাটা কিন্তু পেশেন্ট পার্টি বুঝতে পারছে না, ওনার হার্টবিট দেখে খারাপ আছে কিনা এটা কিন্তু উনি বুঝবেন না, উনি তো কানে শুনছেন। কিন্তু সিটিজি মেশিনটা যদি থাকতো, উনি কিন্তু হার্টবিটটা দেখছেন, বাচ্চার হার্টবিট ফল করছে, বাচ্চার হার্টবিট বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ওনার বলার থাকতো না যে ডাক্তার ইচ্ছা করে সিজারিয়ান সেকশন করেছে। একদম। ম্যাম, আপনি বলছিলেন যে অনেকে আসলে ডাক্তারদেরকে অনেক মানে খারাপও বলে, কিন্তু আমি বলবো যে তার চেয়েও কয়েক শতগুণ বেশি মানুষ কিন্তু ডক্টরদের জন্য অনেক বেশি দোয়াও করে। সেটি আসলে আপনাদের কর্মের জন্যই, আপনাদের মানবিকতার জন্য। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন থেকে নারী স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। মাতৃমৃত্যুর হার আমরা যদি চিন্তা করি, সেই তখনকার সময় থেকে এখনকার সময় পরিবর্তনটা কি রকম? অনেক অনেক পরিবর্তন। আপনি দেখেন তখনকার সময় কত মাতৃ মৃত্যু হতো। একটা মা মারা যাচ্ছে, কেউ খেয়ালই করে না, বাচ্চা হতে যে মা মারা গেল, বাচ্চা হতে যে বাচ্চা মারা গেল। এখন আপনি শোনেন কয়জন, আপনি শোনেন যে কয়জন মা মারা গেছে, একজনও যদি মারা যায় সেটাই নিউজ হয়ে যায়। তাহলে এইখানে আমাদের একটা অনেক বড় অবদান না, এই কাজটা তো অনেক। এই যে অগ্রগতি, আমি বলবো যে চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি, এটা কিভাবে সম্ভব হলো? আসলে কোন কোন দিক খেয়াল রাখছে ডক্টররা, বা আসলে রোগীদের মধ্যেই সেই জিনিসটা প্রভাব বিস্তার করছে? এটা হচ্ছে যে আমরা অ্যান্টিনেটাল চেকআপের উপরে জোর দিয়েছি। যত অ্যান্টিনেটাল চেকআপ করবে, মায়েরা যত বেশি ডাক্তারের কাছে অ্যান্টিনেটাল চেকআপে আসবে, মা মৃত্যুর হার কিন্তু কমবে। কারণ রোগগুলো তো আগে থেকে ডায়াগনোসিস হয় যে তার কি সমস্যা আছে, তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার গর্ভফুল কোথায়, এটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু। গর্ভফুলের অবস্থান, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো মা যদি রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে থাকে, ডাক্তার সাহেব তাকে আগে থেকে বলে দেবে তোমার এই সমস্যা আছে, তোমাকে হাসপাতালে ডেলিভারি করতে হবে। আগে কি হতো, মানুষ তো হাসপাতালে আসতে যেত না, ডাক্তারের কাছে যেতে হবে কেন? মা শাশুড়ি বলতেন আমাদের বাচ্চা তো বাড়িতেই হয়েছে, তোমার বাচ্চা হয়েছে হবে বলে তোমাকে কেন ডাক্তারের কাছে রেগুলার যেতে হবে, কেন মাসে মাসে যেতে হবে? এই জিনিসটা কিন্তু কিছুটা হলেও কমেছে, বাট সব জায়গায় কমে নাই, এখনো মানুষ আসে না। তো এই জিনিসটা যদি আরো আমরা চেষ্টা করি। হ্যাঁ, আমরা বলি ম্যাম, আমরা যেহেতু স্বাভাবিক প্রসব নিয়ে কথা বলছি, যে সি সেকশন বাদ দিয়ে যদি আমরা নর্মাল প্রসবে যেতে চাই, আমরা তো আসলে একটা সময় যেটা ভাবতাম যে মা হওয়াটা এটা একটা নর্মাল প্রসেস, নর্মালভাবেই এটা এগোবে। কিন্তু এই 2025 না বলবো, তার আগে থেকেই আসলে আমরা অনেকেই এটা বুঝতে পেরেছি যে এখানে একটা আলাদা যত্নের প্রয়োজন আছে, একটা দেখভালের প্রয়োজন আছে। এই যে নর্মাল প্রসব আমরা বলছি, এটার জন্য কি কোনো প্রিভেনশন থাকতে পারে? যে একটা মা যখন তৈরি হচ্ছেন, তিনি যখন মা হবেন, তিনি যখন প্রথম ক্যারি করছেন, সেই প্রথম দিন থেকেই তার কিছু নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে তিনি যাবেন, যেটার মাধ্যমে তিনি একজন নর্মাল প্রসবের মধ্য দিয়ে তিনি যেতে পারবেন। সেরকম কোনো চিন্তা ভাবনা বা কোনো প্রসিডিওর আপনাদের দিক থেকে আছে কিনা?
নর্মাল ডেলিভারি একটা স্বাভাবিক প্রসিডিউর, স্বাভাবিক, এটা আল্লাহর তরফ থেকে সৃষ্টি। যেমন একজন মানুষের প্রাকৃতিক কাজগুলো, দৈনন্দিন কাজগুলো যেতে হয়, এটাও সেরকম, এভাবেই আল্লাহ তৈরি করেছে। আমি এভাবেই বলি আমার পেশেন্টকে যে তুমি যে টয়লেটে যাও তার জন্য কি তোমার ওষুধ খেতে হয়? হয়। কখন হয়? যদি তোমার কনস্টিপেশন হয়। এটাও তোমার স্বাভাবিক, স্বাভাবিকভাবেই তোমার বাচ্চা নিচে নামবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমার বাচ্চা নিচে নামবে না, কোনো কোনো ক্ষেত্রে তোমার নর্মাল ডেলিভারির পথটা সুগম হবে না, তখন তোমাকে কিন্তু কিছু প্রসিডিউরে যেতে হয়। যে ওয়াটার ব্রেক করে, অনেক সময় ফ্লুইড কমে যায়, যে কথাগুলো আমি বললাম। কিন্তু এই যে আপনি বললেন যে কিছু প্রস্তুতি থাকে, তার ভিতরে একজন হচ্ছে যে যখনই আমাদের কাছে আসবে আমরা তখন থেকে তাকে প্রস্তুত করব যে এটা একটা স্বাভাবিক প্রসিডিউর, এর জন্য তেমন কোনো কিছু জটিলতা তোমার মানে মনে আসা উচিত না। তুমি স্বাভাবিকভাবে আগাও, খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়ার ব্যাপারে যেমন অনেক কুসংস্কার আছে, যেমন অনেকেই বলে পাকা পেঁপে খাওয়া যাবে না, গাজর খাওয়া যাবে না, অনেক খাবারই নিষেধাজ্ঞা। আমি কিন্তু তা বলি না। আমার কিন্তু এটা নিয়েও একটা রিসার্চ আছে, আমি কিন্তু ইউটিউবে এটা নিয়ে পোস্ট করেছি যে খাবারের ভিতরে শুধু কাঁচা পেঁপে টাইপের সমস্যা, ওটা খেলে কোনো কোনো বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে। তাছাড়া কিন্তু কাঁচা খেলে, কাঁচা পেঁপে রান্না করে যদি খান কোনো সমস্যা নাই, পাকা পেঁপে খান কোনো সমস্যা নেই। তো প্রতিটা জিনিস আসলে জানতে হবে, জেনে তারপরে সেটা নিয়ে কথা বলা উচিত। তো অনেকেই কিন্তু খায় না পাকা পেঁপের ভিতরে এত ফুড ভ্যালু, এবং এটা কিন্তু ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। অনেকেই কিন্তু প্রেগনেন্সিতে কনস্টিপেশন হয়, পাকা পেঁপে খেলে কিন্তু এই কনস্টিপেশনটা হয় না। তারপরে হয়তো সে ঘরের, যেমন অনেকেই মনে করে কনসিভ করে গেছে, এখন তাহলে আমি আর কোনো কাজ করব না, ঘরের মধ্যে বসে থাকি। তাকে সংসারের কাজগুলো টুকটুক করে করতে হবে, যেটা হাঁটা চলাফেরা, নিজের কাজগুলো একটু গুছিয়ে করা। কোনো ভারী কাজের কথা আমরা বলি না যে অনেক ভারী কাজ করো, সেরকম কিছু করতে হবে না, কিন্তু নিজের কাজগুলো তো ছোট ছোট কাজগুলো এগুলো করা যায়। তাহলে কি হবে? রিল্যাক্স থাকবে, তার শরীরটা রিল্যাক্স থাকবে। তার নর্মাল ডেলিভারির সময় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন রিল্যাক্স থাকবে, ডেলিভারিটা তখন সহজ হয়ে যাবে। গল্পে গল্পে ম্যাম আপনার কাছে আসলে এত কিছু জানার আছে, আমার মনে হচ্ছে যে নির্ধারিত সময়ের চেয়ে আরও অনেক বেশি সময় যদি আমরা পেতাম তাহলে আরও ভালো হতো। ম্যাম, আপনার অভিজ্ঞতার মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু ছোট্ট করে শুনতে চাই। আসলে এই কনফারেন্সগুলোতে কিন্তু আমরা যাই হচ্ছে আমাদের নলেজটাকে আদান প্রদান করতে। অনেকে বাইরের দেশগুলোতে কিন্তু ওদের অনেক সুবিধা, ওদের ল্যাবরেটরি অনেক ভালো, ওরা অনেক কাজ করছে। তো এই জিনিসগুলো আমরা নিয়ে আসি। যেমন এই নর্মাল ডেলিভারির কথাই যেটা আমরা বলছি, যে ইন্ডাকশন দিয়ে আমি যে কাজটা করি, আইসিসি দিচ্ছে, এটাও কিন্তু আমি সিঙ্গাপুরে একটা কনফারেন্সে গেলাম, যে আমাদের তো ওখানে অনেকগুলো ইয়ে থাকে, যে প্রোগ্রাম থাকে, সেখানে আমি দেখলাম যে ওরা কিন্তু এটা দিয়ে কাজ করছে, নর্মাল ডেলিভারি করছে। আমরা কিন্তু আইসিসি দিয়ে মরা বাচ্চা, যখন বাচ্চা পেটের ভিতরে মারা গেছে সেটা করতাম, বা কনজেনিটাল অ্যানোমালি নিয়ে কোনো বাচ্চা আসছে সেটা করতাম ডেলিভারি। কিন্তু লিভিং বেবির উপরে আইসিসি দিয়ে যে কাজ করা যায়, আমাদের কিন্তু কোনো ধারণা ছিল না তখন। আমি দেখলাম যে ওরা কিন্তু এটা নিয়ে বেশ ভালো কাজ করছে। আমি তখন এসে শুরু করলাম একটু একটু করে। তো আপনি জানেন যে প্রতিটা কাজ করার আগে কিন্তু বা করার সময় কিন্তু কিছু সমস্যায় পড়তে হয়। তো যখন আমি এটা নিয়ে কাজ করা শুরু করছি, তখনও কিন্তু বাধা এসেছে, যে এটা নিয়ে কাজ করলে পরে বাচ্চার সমস্যা হবে, মায়ের সমস্যা হবে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। জি, নিশ্চয়ই ম্যাম, অনেক অনেক ভালো লাগলো আজকে আপনার সঙ্গে গল্প করে। অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।